অনেকগুলো দল সুন্নতি লেবাস পরে একসঙ্গে হয়েছে বিএনপিকে ঠেকাও, বিএনপি ঠেকাও শুরু করেছে তারা। কি কারণে ভাই? অপরাধটা কি বিএনপি? বিএনপি তিনবার ক্ষমতায় ছিল, দেশ নেত্রী বেগম খালেদা তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনার মনে আছে? অনেকের মনে থাকার কথা। তখন আপনারা কেমন ছিলেন বলুন তো? তখন এই দেশটা ভালো ছিল, অন্তত আওয়ামী লীগের সময় যা ছিল তার চেয়ে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আমাদের বর্ডার সুরক্ষিত ছিল। আজকে আমাদের বর্ডারে ঢুকে মানুষ মেরে নিয়ে যায়, অথবা ঢুকে মানুষ ধরে নিয়ে ওখানে নিয়ে নিয়ে ফেলে। এই সরকার কিংবা আওয়ামী লীগ সরকার প্রতিবাদ করে নাই। এগুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। আমাদের একটা দল বলেই ফেললো ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। ভারত তো প্রতিবেশী বন্ধু, আমি বললে তো হবে না, ভারতকে তো বলতে হবে যে হ্যাঁ বাংলাদেশ আমাদের বন্ধু। আমরা বলবো বন্ধু, আর ওরা আমাদেরকে এসে গুলি করে মানুষ মানে পাখির মতো, এটা তো হয় না। ওই বন্ধুত্ব আর কোনো প্রয়োজন নাই। তো সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে বন্ধুত্ব হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা মারবা, আমরা গুলি খাবো, আমরা কোনো কথা বলবো না, এটা হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার সময়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় কখনোই প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে বাড়াবাড়ি করার সাহস করে নাই। এখন কেন করছে? তাই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না কারা বলে? ওই ভারত বলে। আর ভারতের যারা নাকি আজকে সেবাদাস বাংলাদেশে, যারা সুন্নতি পোশাক পরে লম্বা লম্বা কথা বলে আমাদেরকে দেশটাকে ডুবিয়ে দিতে চায়, তারা আপনাদের সামনে এখন আসবে বিভিন্ন লেবাসে আসবে। শুধু সুন্নতি পোশাক পরে না, আমাদের মতো পোশাক পরে আসবে, ফুল প্যান্ট পরে আসবে, শার্ট প্যান্ট পরে আসবে ভোটের জন্য। যারা কখনোই আপনাদের সামনে আসে নাই, এখন ভোটের জন্য আসবে। আপনারা বলতে পারেন যে আপনিও তো আসছেন। হ্যাঁ, আমি আসছি, কিন্তু আমি আগেও তো আসছি ভাই। সেই 1900 কত সাল কমিশনার ছিল আমরা, 78 সাল, 1978 সালে এই স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে আসছিলাম আমি এখানে ছিলাম। এখানে আমি উপস্থিত ছিলাম, অনেকেই ছিল এখানে, আমাদের ছোট ভাইরা অনেকেই ছিল। এই স্কুলটা উন্নতি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান। কোন দল বাংলাদেশে বলতে পারবে না আরামবাগে তারা এক গ্লাস পানি কখনো খাওয়া গেছে কোন মানুষ। এখন কোন রাষ্ট্রপতি এই আরামবাগে আসে নাই, কোন রাষ্ট্রপ্রধান আসে নাই, কোন মন্ত্রী আসে নাই, এই এলাকাতে আসে নাই। কিন্তু এই এলাকায় আমি মির্জা আব্বাস আপনাদের সঙ্গে বারবার আসছি। কখনো আপনি আমাকে দেখছেন, কখনো দেখেন নাই। এই ঠিক আছে, দেখাই তোমার সর্বদিক থেকে। তো প্রিয় ভাইরা, কথা বললে আমি অনেক কথা বলতে পারবো, রাত পার হয়ে যাবে। তো একটা শুধু কথা বলি আপনাদের। আচ্ছা, ধরেন যদি আপনি সারাদিন সালামকে গালি দিলেন, তবে নিশ্চিত একটা বিষয়, ধানের শীষে একটা ভোট আপনাদেরকে আমরা দাবি করবো। বিএনপি মুনাফিকের দল নয়, বিএনপি একটি ধর্মপ্রাণ মুসলমানের দল। যদিও আমাদের নামের আগে পিছনে কোনো ধর্মীয় না কিছু নাই, আগের থেকে পিছনে। আবার আমি 1991 সালে একটা বক্তৃতা দিয়েছিলাম, আমি জিতছিলাম তখন ইলেকশনে, বয়স কম ছিল। যে অনেকে বলে একটা ধর্মের নাম জামাতে ইসলাম। আমি বলছিলাম জামাতে ইসলাম না, আর আমরা চাই ইসলামের জামাত। আমার কথা বুঝতে পারছেন? জামাত ইসলাম এবং ইসলামের জামাত তফাৎ আছে। এই যে কদিন আগে এই দলটার একটি সাথে যে মনোগ্রাম আছে না, মনোগ্রাম বলা হয় যেটাকে, এই একটা সরু মনোগ্রাম লোগো, এই লোগোর মধ্যে জামাত ইসলামের কিছু পরিবর্তন করা হয়েছে, আপনারা দেখছেন? ওর মধ্যে দিনের কথা লেখা ছিল, ভুলে গেছি, মানে দিন কায়েম করার কথা বলা ছিল, ভালো কথা লেখা ছিল, তাই না?
দিন কায়েম করতে হবে এই কথা লেখা ছিল। কিন্তু দেখেন শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য, শুধুমাত্র একটি বিদেশের একটা দেশকে খুশি করার জন্য, ভোট পাওয়ার জন্য ওই লোগো থেকে সে দিন কায়েম করতে হবে কথাটা উঠিয়ে দিয়েছে একটা দল। আমি আর কি বলবো এখানে। সুতরাং আমরা কখনো ইসলাম নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি নাই। তবে হ্যাঁ, ইসলামের পরে কিন্তু ধর্মের যদি আঘাত আসে আমরা কখনো ছেড়েও দিইনি। আমরা ধর্মকে ভালোবাসি, ধর্ম পালন করি। আমাদের দেখেন আমাদের টাইম দেওয়া হয়েছে কখন মাগরিবের পর। আমি আজকে ভুলে গেছিলাম, খেয়াল ছিল না, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আমি মনে করা জানি একটু দেরি হয়েছে আসতে, আমি তোমার প্রার্থী আপনার কাছে। তো আমরা কোনো দলের জন্য বিরুদ্ধে বিরোধ করতে আমি আসলে কিন্তু কথাগুলো বললাম যে কিছু কিছু দল ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি থাকাও, কারণ বিএনপি আসলেই বিদেশে চাল রপ্তানি করা হয়, চাল রপ্তানি করা যায়, অর্থাৎ উৎপাদন এত বাড়ে আমাদের। বিএনপি আসলে দেশের লোক ভালো থাকে, সুতরাং বাংলাদেশে কোন লোককে ভালো থাকতে দেওয়া যাবে না, এই হলো ওই সমস্ত লোকের দলের ধারণা মনে করে। তো আর আমি দিতে ভাই আমি আর সময় লম্বা করবো না, আরেকটা সুযোগ হয়ে কথা বলবো। আর আপনারা একজন জবাব দেন আমাদের কেউ, তাহলে আমি কথা বলতে পারি। তো আমি কথা বাড়াবো না, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো আমাদের কর্মী যারা আছেন, আমি না করেছিলাম আমাদের কর্মীদের এখানে আসার প্রয়োজন নেই, তোমরা অর্গানাইজ করে আসবা না। আমি সাধারণ মুরব্বীদের সঙ্গে কথা বলবো। এসে যখন কাছে তোমরা, আমি তোমাদের বলি একটা জিনিস, আমি একবার মেয়র এবং 3বার এমপি হয়েছি। এখন তোমাদের সঙ্গে যা শুনি মাঝে মাঝে এরকম কথা কিন্তু আগে শুনি নাই। তোমরা দয়া করে এমন কাজকর্ম থেকে বিরত থাকো যে কাজকর্ম করলে এলাকার লোক অসন্তুষ্ট হয়। আমার কাছে যদি কোনো বিচার আসে তাহলে কিন্তু কঠিন শাস্তি হবে। এটা কিন্তু আমি বলে দিই। আমার দেখা কেউ বলেছে নাকি ব্যবস্থা আমি করার চেষ্টা করেছি। কয়েকদিনের একজনকে আমি নিজেই গ্রেপ্তার করেছি, জাহিদ একটা ছেলে, একেবারে দেখে থাকতে হবে কয়েকদিন আগে। এই আর আমরা ক্লাবে এসে অত্যাচার করছিল এবং একে ধরেছি এবং আরো ধরনের ব্যবস্থা করতেছি। সুতরাং যদি কেউ কোনো কারোর সঙ্গে দুর্ব্যবহার কিংবা অপকর্ম কিছু করেন, যদি আমার কানে আসে তাহলে কিন্তু আমি এই ব্যাপারে কঠিন অ্যাকশন নেব, এখানে কোনো সন্দেহ করেন না। এখানে যদি কেউ মনে করেন যে আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না কারণ ইলেকশন সামনে, আবার সে অ্যাকশন নেবেন না। আমার ওই ইলেকশনের কোনো প্রয়োজন নাই যে ইলেকশন একটা খারাপ করবে, আমার একটা লোককে খারাপ ব্যবহার করবে, ওই কর্মীর প্রয়োজন নেই। আমি খুব কঠিনভাবে বলে গেলাম। আর আমাকে একটা বাংলাদেশের মধ্যে এই এলাকাটা সবচেয়ে কর্মঠ এবং সবচেয়ে একটা ঘনবসতি বটেই, একটা সবচেয়ে ভালো একটা ব্যবসায়িক স্থান। কিন্তু এখানে যত লেনদেন হয় সারাদিনে, যত লেনদেন হয় সারা মাসে, সারা বাংলাদেশে এত লেনদেন হয় না কোথাও। এখানকার বাড়ি ভাড়া যত বেশি আছে, টোকিওর কোনো বাড়ি ভাড়া এত টাকা ভাড়া না। টোকিও, জাপানের টোকিওতে সবচেয়ে দামি যে শহর, যেটা এত ভাড়া না। এই এখানে যত বাড়ি ভাড়া যত, মেসের ভাড়া যত। তো সুতরাং এরকম একটা এলাকা আমাদের আরেকটু উন্নত করার প্রয়োজন। আমি একটা সময় দেখলাম গাড়ি ঢুকে না, গাড়ি আর রিক্সা যদি পাশাপাশি থাকে মানুষ হাঁটতে পারে না, বিশাল সমস্যা। তো আমাদেরকে এই সমস্যাটা কোনো না কোনো ভাবে সমাধান করতে হবে। আমি এই আরামবাগ ফরিদপুর এলাকাটাকে যদি চেষ্টা করবো, আমি দোয়া করবো আমার জন্য, মুখের কথা না, আমি চেষ্টা করবো, সব কিছু করতে পারবো না, তারপর চেষ্টা করবো যাতে এই এলাকাটা বাসযোগ্য এবং একটা ভালো ব্যবসায়িক উন্নত ব্যবসায়িক। আমি আপনাদেরকে গ্যাস, বিদ্যুৎ, পানিগত ও ধামি যোগ এটা বললামই না, সারা বাংলাদেশেই
এখন সরকারের যে অবস্থা, এই দুরবস্থা চলতেছে। দেখি এর সঙ্গে আমি কথা বলে কিছু করতে পারি কিনা, আমি চেষ্টা করব। আপনাদের সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে, এবং এখানে বসে এতক্ষণ আমার বক্তব্য শুনছেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মানে যাই, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।